দেখে নেব খেলার সময় শিরোনাম। হত্যা মামলায় ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন সাকিব আল হাসান। আইনি সহায়তা দেওয়ার আশ্বাস বিসিবির, চালিয়ে যেতে পারবেন খেলাও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত বিসিসিআই সচিব জয় শাহ ক্রিকেটের বিশ্বায়নে ভূমিকা রাখার পাশাপাশি জনপ্রিয়তা বাড়ানোর আশ্বাস। বুধবার সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের সামনে নেপাল। হিমালয় জয়ের লক্ষ্য যুবাদের, একাদশে পরিবর্তনের আভাস। এবং ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ। যোগ দেননি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। প্রথম দিনে ফিটনেসের উন্নতিতে গুরুত্ব। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। হত্যা মামলায় ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন সাকিব আল হাসান। তাকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। শোনা যাচ্ছে লিগ্যাল নোটিশের জবাবে জানানো হয়েছে খেলা চালিয়ে যেতে পারবেন এই অলরাউন্ডার। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব। কাউন্টি ক্রিকেট খেলতে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ব্যক্তি সাকিব আল হাসান। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই অলরাউন্ডার। তবে এবার গুরুতর অভিযোগ আনা হয়েছে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। এই মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেছেন সাকিব। হত্যা মামলার আসামি হওয়ায় তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এই ইস্যুতে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হলেও সাকিবের বিরুদ্ধে এখনই কোনো অ্যাকশনে যাচ্ছে না বিসিবি। দুপুরে এক সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ না পাওয়ার কথা জানান বিসিবির এক পরিচালক। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। পরে লিগ্যাল নোটিশ পেয়ে তার জবাব দেন বিসিবি সভাপতি। হত্যা মামলা থাকলেও সাকিবকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার কথা জানান ফারুক আহমেদ। মামলা থাকলেও সাকিবের খেলা চালিয়ে যেতে নেই কোনো সমস্যা। সভাপতি থাকা অবস্থায় এদিকে পাকিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ায় কাউন্টি ক্রিকেট খেলতে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। আর ভারত সিরিজ দিয়ে দলের সঙ্গে আবারও যোগ দেওয়ার কথা আছে তার। 2023 ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট ক্রিকেট বোর্ডে জমা হলেও তা প্রকাশ করেনি বিসিবি। নতুন সভাপতি চাইলে তা জনসম্মুখে আনা হবে বলে জানান আকরাম খান। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি। এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর উজ্জীবিত টাইগাররা। বোলিং ইউনিট নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে শান্তর দলের। রাওয়ালপিন্ডির এমন জয়ে রীতিমতো আবেগ আপ্লুত ইয়াংস্টার নাহিদ রানা। আরেক পেসার হাসান মাহমুদ জানান, জয়ের জন্য সবার মাঝেই পূর্ণ বিশ্বাস ছিল। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। ক্যাপ্টেন প্ল্যান দিচ্ছে যে তুমি সামনে সামনে বাউন্সার। তো আমি আগে থেকে পেসারি ছিল ভালো, 2 জন বোলিং করে গেছে, তো আমি ওটাই ট্রাই করছি বাউন্সার সামনে। তো ব্যাকফুটে থাকতে থাকতে সামনের বলে ড্রাইভ খেলছে, ওই বলে আউট হয়েছে। আসার ক্রিকেটের প্রেশারটাই ডিফারেন্ট। তো ওই হিসাবে ওকে যখন আমি দেখছিলাম যে ওর বোলিংয়ের এফোর্টটা, তো আমি মনে করি যে ও খুবই তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিচ্ছে। আমাদের বিশ্বাস ছিল যে যেহেতু পঞ্চম দিন উইকেটও টার্ন ছিল, তো সাকিব ভাই আর মিরাজ ভাই খুবই গুরুত্বপূর্ণ স্পেল করেছে। তখন সবাই বিশ্বাস ছিল যে আমরা স্পিনে ওদেরকে আটকাতে পারবো। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, তো আমরা বলাররা চেষ্টা করছি ব্যাটসম্যানকে রুম না দিয়ে লাইন টু লাইন বোলিং করার। লেজেন্ড প্লেয়ার আছে সাকিব ভাই, মুশফিক ভাই, তো ওনাদের সাথে এক টিমে খেলা, এটা ধরুন আমার নিজের জন্য অনেক বড় কিছু। কামাল থেকে পাপন, এরপর ফারুক আহমেদ। একের পর এক বোর্ড সভাপতি বদলালেও বহাল তবিয়তে থেকে যান মিরপুরের পিচ কিউরেটর গামিনী ডি সিলভা, যার বেতন জাতীয় দলের অনেক ক্রিকেটারের চেয়েও বেশি। গামিনীর বিরুদ্ধে গ্রাউন্ডস কর্মীদের পারিশ্রমিক আটকে রাখার অভিযোগও রয়েছে। ছুটি কাটিয়ে আর ফিরবেন না ধারণা করা হলেও গামিনী মিরপুরে ফিরেছেন পুরানো চেহারাতেই, যার থেকে মুক্তি পাবার অপেক্ষায় শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ কর্মীরাও।
সরকার থেকে বিসিবি প্রধান এই আগস্টে বদলে গেছে সবই। বদলায়নি কেবল একজন, দীর্ঘ 14 বছর ধরে যিনি নিয়ন্ত্রণ করেন হোম অফ ক্রিকেটের উইকেটের চালচিত্র। গত 13 আগস্ট ছুটিতে গিয়েছিলেন গামিনী ডি সিলভা। ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর এই লঙ্কান কিউরেটর ফিরবেন না বলেই ধারণা করা হলেও ছুটি শেষের একদিন আগেই কর্মক্ষেত্রে ফিরেছেন তিনি। মাসিক বেতন $5,500, বাংলাদেশি মুদ্রায় যা 6.5 লাখ টাকারও বেশি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে গামিনীর চেয়ে বেশি বেতন কেবল 3 ফরম্যাট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের। দেশকে 16 বছরের বেশি প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহিম, রিয়াদ কিংবা লিটন মুমিনুলরাও কম টাকা পান এই লঙ্কানের চেয়ে। এ তো গেল নগদ অর্থ। ক্রিকেট বোর্ড থেকে গামিনীকে দেয়া হয়েছে আবাসন ও ব্যক্তিগত গাড়ি, ছুটির সময় বিমানের টিকিট, সব মিলিয়ে স্বপ্নের এক চাকরি এই পিচ কিউরেটরের। শেষ 14 বছরে এমন বিলাসবহুল চাকরি করার পরেও মিরপুরের পিচে কতটুকু বদল এসেছে সে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। অথচ ওই একই মাঠে দেশীয় গ্রাউন্ডসম্যানদের বেতন কত জানেন? সবশেষ বেতন বৃদ্ধির 2,000 টাকা সহ মোট বেতন এখন 14,000। চুক্তি অস্থায়ী, নতুনদের জন্য সে বেতন আরও 3,000 টাকা কম। থাকার ব্যবস্থা স্টেডিয়ামের ঝুপড়ি ঘর, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজ পকেট থেকে। গামিনীর ছত্রছায়া দাতারা এতটাই শক্তিশালী যে টনি হ্যামিংয়ের মতো বিশ্বমানের পিচ কিউরেটর টিকতে পারেননি। এই লঙ্কানের স্থায়ী ঘাঁটি হোম অফ ক্রিকেট হলেও হেমিংকে ঘোরানো হয়েছে এক ভেন্যু থেকে অন্যটিতে। কাজের স্থায়ী সুযোগ না পাওয়ায় অভিমান নিয়েই চাকরি ছেড়ে দিয়েছেন। যাবার আগে যা বলেছেন তা রীতিমতো বিস্ফোরক। বিসিবিতে শক্ত অবস্থান লঙ্কান মাফিয়াদের। গ্রাউন্ডসে যেখানে একচেটিয়া আধিপত্য গামিনীর, পাশাপাশি গ্রাউন্ডস কমিটির হেড আব্দুল বাতেনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের দাপটে গামিনীকে নিয়ে মুখ খুলতে চান না বাকিরাও। আপনাদেরকে বলেছি একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি, তো মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়া তো এগুলো বলা যাবে না। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন না করলেই ভালো। গামিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগের সবশেষ লোকাল গ্রাউন্ডসম্যানদের টাকা আটকে রাখা। বিপিএল সহ ঘরোয়া টুর্নামেন্টের শেষে তাদের উপহার দেয়া প্রাইজ মানি আটকে আছে এই লঙ্কান কিউরেটরের অ্যাকাউন্টে। সে টাকা কবে নাগাদ মাঠকর্মীদের হাতে পৌঁছাবে তা অনিশ্চিত। তবে গামিনী যে আপাতত বহাল তবিয়তেই থাকছেন তা সুস্পষ্ট, সুনিশ্চিত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ছত্রছায়ায় কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যে দেশের ক্রিকেটের পাইপলাইন একেবারে ধ্বংস করে দিয়েছেন পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঘরোয়া লিগের কমপক্ষে 22টি ক্লাবের মালিকানা তার। ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে রাখতে মল্লিকের ইন্ধনে বাড়ানো হয় তৃতীয় বিভাগ বাছাইয়ের রেজিস্ট্রেশন ফি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বিসিবিও বলছে সমস্যা সমাধানে এবার নেওয়া হবে কঠোর উদ্যোগ। মাহবুব রিমনের রিপোর্ট। $10,000 টাকা থেকে মোটে কয়েক বছরের ব্যবধানে টাকার অঙ্ক বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 5 লাখ। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইয়ের পার্টিসিপেশন মানি কেন বাড়লো? এর নেপথ্যের অনুঘটক কারা? ক্লাব রাজনীতি আর ভোটের জন্য কারাই বা চালছেন কুটচাল? সেই গল্পই শোনাবো আজ। কদিন আগেও দেশের ক্রিকেটে তিনি ছিলেন এক্স ফ্যাক্টর। বিসিবিতে ইসমাইল হায়দার মল্লিকের কথাই শেষ কথা। গেল এক যুগে মল্লিক রাজের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। একটা দুটো নয়, একজনের হাতেই ঢাকার 22টি ক্লাবের প্রত্যক্ষ মালিকানা। পরোক্ষভাবে সংখ্যাটা আরও বেশি। এই এক ব্যক্তি ধ্বংস করে দিয়েছেন ক্লাব ক্রিকেটের পাইপলাইন। মূলত ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই ক্লাব বাণিজ্য গড়ে তোলেন পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্তা ইসমাইল হায়দার মল্লিক। তাকে টাকা না দিয়ে ক্লাব নিবন্ধন করতে পারত না কেউই। এ যেন অলিখিত নিয়ম। তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার, প্রতিটি ক্লাবে এক ভোট, এমন ঘোষণার পর থেকে মল্লিক হয়ে ওঠেন আরও বেপরোয়া। নিজের পছন্দসই ছাড়া যাতে তৃতীয় বিভাগের বাছাই কেউ খেলতে না পারে সেজন্য পার্টিসিপেশন মানি করেন 5 লাখ টাকা। সঙ্গে জুড়ে দেন অনেক বাধ্যবাধকতা। ভালো বলতে পারবে ক্রিকেট বোর্ডের পরিচালকরাই যে কেন তারা ক্রিকেটের এই তৃণমূলের পর্যায়ের এই জায়গাটাকে কেন তারা এরকম রেস্ট্রিক্টেড করে রেখেছে। বায়োলজি আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, যেটা হলো রেজিস্ট্রেশন থাকতে হবে। তো রেজিস্ট্রেশনটা মূলত প্রত্যেকটা একাডেমি থাকে না, কারণ কোথাও তারা প্র্যাকটিস করতেছে কোনো স্কুলের মাঠে, কোনো সরকারি প্লেসে।
তো সেখানে রেজিস্ট্রেশন পাওয়াটা খুব মূলত অনেক কষ্টকর হয়। 5 লাখ টাকা এন্ট্রি ফি দেওয়ার পরেও পরবর্তীতে দেখা যায় যে টুর্নামেন্টের টিমটা পরিচালনা করতে আরও অনেক টাকা খরচ করে। তা 8-10 লাখ টাকা খরচ করার পরে মূলত এটা কোনো একাডেমির পক্ষে পসিবল হয় না। পাইপলাইনের যে ব্যাপারটা বলতেছেন সেটা দীর্ঘ করা, অনেক লম্বা লাইন রাখা, সেটার জন্য যেই ধরনের মানে অ্যাকোমোডেশন দরকার বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমরা বোধহয় এখন পর্যন্ত সেটা অ্যাবল না। 2012 সালে নাজমুল হাসান পাপন ভারপ্রাপ্ত সভাপতি হলে হঠাৎ করে বিসিবির সর্বেসর্বা হয়ে ওঠেন ইসমাইল হায়দার মল্লিক, যার বিরুদ্ধে আছে নির্বাচন ম্যানিপুলেট করার অভিযোগ। লিগের 4 বিভাগে 76 ক্লাবের 50টির কাউন্সিলরশিপই ছিল তার হাতে। নিয়মনীতির তোয়াক্কা না করে আম্পায়ারদের ন্যাক্কারজনকভাবে ব্যবহার করে দিনের পর দিন নিজ দলকে জিতিয়েছেন, অন্যদের করেছেন রেলিগেটেড। বর্তমানে দেশের ক্রিকেটের যে খেলোয়াড় শূন্যতা, তার পেছনেও আছে মল্লিকেরই দায়। একমাত্র দায় যখন যাদের কাজ হচ্ছে ক্রিকেট নিয়ে কাজ করা, তারা যখন ক্রিকেটকে বিজনেস হিসেবে দেখা শুরু করবে, তখন জিনিসটা এমনই হবে। কিন্তু বিজনেস মানেই কিন্তু প্রফিট করার ব্যাপারটা। সো আমি আমার যত বেশি ক্লাব হবে তত আমার প্রফিট বেশি হবে। প্রফিট ইন টার্মস অফ আমার ইলেকশনে জেতাটা আমার অনেক সহজ হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে ক্রিকেট বাদ দিয়ে বাকি সব কিছু হয়েছে। তার ফলশ্রুতিতে যেটা হয় যে ওই ক্যারেক্টারগুলি তৈরি হয় না। টাফ ক্যারেক্টার দরকার। খেলাটা তো শুধু স্কিলের না, মেন্টাল টাফনেসের খেলা। সেই মেন্টাল টাফ প্লেয়ার্স তৈরি হয় না এরকম পরিবেশে, যেটা দরকার টেস্ট ক্রিকেট খেলার জন্য, যেটা দরকার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হওয়ার জন্য। এখানেই শেষ নয়। বিসিবির গুরুত্বপূর্ণ 2 বিভাগ, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান আর বিপিএল এর সদস্য সচিবও ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। গুঞ্জন আছে সেখান থেকেও তিনি সরিয়েছেন কোটি কোটি টাকা। তাই তো সুযোগ সন্ধানী ধূর্ত এই মল্লিকের দ্রুত অপসারণের পাশাপাশি বিচার চান বৈষম্য বিরোধী ক্রিকেট সংগঠকরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নারী বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ শারজায় আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। উদ্বোধনী দিনই মাঠে নামছে টাইগ্রেসরা, প্রতিপক্ষ স্কটল্যান্ড। 17 আর 18 অক্টোবর সেমি শেষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 20 অক্টোবর হবে ফাইনাল। মূল টুর্নামেন্টের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে জ্যোতির দল। টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তান। টেস্ট স্ট্যাটাস কিংবা তারও আগে ভেন্যু হিসেবে বাংলাদেশ বরাবরই আইসিসির কাছে পছন্দের শীর্ষে। শুধু ক্রিকেট প্রেমী জাতি হিসেবেই নয়, আন্তরিকতা কিংবা নিরাপত্তাতেও ঢাকা অনেককেই ছাড়িয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতি আর 4 দেশের ট্রাভেল ব্যানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়ে নিতেই হলো নারীদের টি-20 বিশ্বকাপ। তবে বিশ্বকাপে স্বাগতিক হওয়ার সুযোগ হারালেও সত্য থাকছে বিসিবির হাতেই। সংক্ষিপ্ত সংস্করণে নারীদের নবম আসরের পরিবর্তিত ভেন্যু আর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে পরিবর্তন আসেনি পূর্ব নির্ধারিত সূচিতে, অর্থাৎ 3 অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে 20 অক্টোবরই। উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়, প্রতিপক্ষ স্কটল্যান্ড। শুধু এই ম্যাচই নয়, টাইগ্রেসদের গ্রুপ পর্বের প্রথম 3 ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাতেই। 5 অক্টোবর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর 10 অক্টোবর জ্যোতি দলের প্রতিপক্ষ ক্যারিবিয়ান নারীরা। একদিন বাদে 12 অক্টোবর টাইগ্রেসদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যে ম্যাচের ভেন্যু অবশ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 10 দলের টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে 4 দল জায়গা করে নেবে সেমিফাইনালে। 17 অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম সেমি, পরদিন দ্বিতীয় সেমি শারজা ক্রিকেট স্টেডিয়ামে। দুবাইতেই হবে মেগা ফাইনাল, তারিখ আগেরটাই 20 অক্টোবর। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 2টো করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। 28 অক্টোবর দুবাইয়ের আইসিসি একাডেমির 1 নম্বর মাঠে রাত 8টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার নারীরা। আইসিসি একাডেমির 2 নম্বর মাঠে 30 সেপ্টেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অবশ্যই টুর্নামেন্টের জন্য অনেক আগ থেকেই মাঠের প্রস্তুতি শুরু করেছে হাসান তিলকারত্নের শিষ্যরা। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বকনিষ্ঠ প্রধান হলেন তিনি। দায়িত্ব নিয়ে ক্রিকেটের বিশ্বায়নে ভূমিকা রাখার কথা জানিয়েছেন জয় শাহ। সেই সঙ্গে ক্রিকেটকে অতীতের যে কোনো সময়ের তুলনায় জনপ্রিয় করে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।
প্রভাবশালী ভারতীয় বোর্ডের সভাপতি রজার বিনি হলেও কার্যত সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন জয় শাহ। আইপিএল দিয়ে অর্থের পাহাড়ে বিসিসিআই, মার্কেট, সম্প্রচার সত্ত্ব, স্পন্সর, অর্থের যোগানে ভারতীয়দের উপর একরকম নির্ভরশীল ক্রিকেট বিশ্ব। সে সুবাদে দেশটির ক্রিকেট বোর্ডের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এমনিতে ছিলেন ক্রিকেট বিশ্বেরও সবচেয়ে ক্ষমতাধর, আর এবার হয়ে গেলেন সর্বে সর্বা। ইতিহাসের সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান ৩৫ বছর বয়সী জয় শাহ 2019 সালের অক্টোবর থেকে বেশ দাপটের সঙ্গে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর 2021-এর জানুয়ারি থেকে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল গ্রেগ বার্কলের পর তিনিই বসবেন আইসিসির চেয়ারে। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। গুরুদায়িত্ব নিয়ে রোমাঞ্চিত এই ভারতীয় জানিয়েছেন ক্রিকেটের প্রসারে নিজের প্রাথমিক পরিকল্পনা। এটা আমার জন্য সম্মানের। ক্রিকেট বিশ্বায়নে ভূমিকা রাখতে চাই। ভিন্ন ভিন্ন ফরম্যাট চালিয়ে নিতে ম্যাচ সংখ্যায় ভারসাম্য আনা খুব গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তির সঙ্গে অভ্যস্ততার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। ক্রিকেটকে অতীতের যে কোনো সময়ের তুলনায় জনপ্রিয় করে তুলতে চাই আমি। 2028 লস অ্যাঞ্জেলেস আসর দিয়ে দীর্ঘ 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আমেরিকান সয়েলে গ্রেটেস্ট শো অন আর্থকেই ব্যাট বলের খেলাটির গ্লোবালাইজেশনের জন্য সুবর্ণ সুযোগ মনে করছেন তিনি। অভিজ্ঞতাকে যেমন আমরা গুরুত্ব দেব, একই সঙ্গে নতুন আইডিয়া নিয়েও কাজ করব। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিরাট ব্যাপার। আমি নিশ্চিত খেলাটির প্রসারে এটা অভূতপূর্ব ভূমিকা রাখবে। 1 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন জয় শাহ। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে ফুটবল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানলেও আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করেই দেশে ফেরার লক্ষ্য ফুটবলারদের। ইনজুরি ও কার্ডের কারণে একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ মারুফুল হক। আর এদিকে বাংলাদেশকে হালকাভাবে দেখছে না নেপালও। আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বেলা 2:45টায়। সোনালী এই ট্রফিটা বড় আরাধ্য বাংলাদেশের যুবাদের কাছে। 3 বার শিরোপার কাছে গিয়েও হাতছাড়া হয়েছে অনূর্ধ্ব-20 সাফের ট্রফি। চতুর্থবারের চেষ্টায় আর ভুল নয়, ট্রফি নিয়ে বদলে যাওয়া বাংলায় ফেরার লক্ষ্য লাল সবুজদের। শিরোপার মঞ্চে প্রতিপক্ষ নেপাল। হিমালয় জয় করার স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে আসরের 3 বারের চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালে হারানোর আত্মবিশ্বাস। ভারতকে হারানোর পর বদলে গেছে বাংলাদেশ দলের মনোবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নেপালের কাছে হেরেছিল যুবারা। 2017 সালের ফাইনালেও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল নেপালের কারণেই। এবার ফাইনালে সব হিসেব চুকানোর পালা। সেমিফাইনালে আঘাত পাওয়ায় আসর শেষ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের। তার জায়গায় বদলি হয়ে মাঠে নেমে এরই মধ্যে নিজের বীরত্ব দেখিয়েছেন আসিফ। ফাইনালেও গোল পোস্টের নিচে থাকছেন তিনি। কার্ডের কারণে ফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার কামাচাই মার্মা। রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পেলেও ফাইনালে তা কাটিয়ে ওঠার লক্ষ্য কোচ মারুফুলের। নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে দল, আশা তার। নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে। তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। তীরে এসে তরি ডোবাতে চান না অধিনায়কও। দলগত চেষ্টায় শিরোপা জিততে চান তিনি। টিম হিসাবে খেলতেছে, তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের। তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে, মাঠের অ্যাডভান্টেজ সব কিছু তারা এখানে প্র্যাকটিস করছে। তারা ভালো টিম। তারপর ইনশাল্লাহ আমরা আমাদেরটা দেখাবো। সেমিফাইনালে ভারতকে হারানোয় বাংলাদেশকে এখন আর হালকাভাবে দেখছে না নেপালও। বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। ওরা শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে, আমাদেরও সে অনুযায়ী তৈরি থাকতে হবে। 2022 সালের সেপ্টেম্বরে এই নেপাল থেকেই নারী সাফের ট্রফি নিয়ে ফিরেছিল সাবিনারা। আসিফ পিয়াসদের চাওয়া শিরোপা জিতে অস্থির ক্রীড়াঙ্গনে স্বস্তি উপহার দেয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে সেমিফাইনালে ভারতের বিপক্ষে টাই ব্রেকারে দুর্দান্ত সেভ দিয়ে বাংলাদেশকে জেতাতে পেরে গর্বিত অনূর্ধ্ব-20 দলের গোলরক্ষক আসিফ ভুইয়া। জয়ের মুহূর্তটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করছেন তিনি। ফাইনালে সুযোগ আসলে আরও ভালো কিছু উপহার দিতে চান আসিফ। সঙ্গে দেশকে প্রথমবারের মতো জেতাতে চান অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। আমি যখন মাঠে নামছি তখন আসলে আমরা 1-0-তে উইন ছিলাম, মানে
তখন আমি নামার পরে একটা গোল কনসিভ করি, তারপরেও আমি মেন্টালিটি হাই রাখছি। আমার নিজের উপরে বিশ্বাস ছিল, আর আমি ওদেরকে একটা কথাই বলছি যে তোমরা পাঁচটায় গোল করো, এর ভিতরে আমি 1-2টা সেভ দিব, আমার উপর বিশ্বাস রাখো। লাস্ট শটটাতে আমি ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছিলাম, ওরে মানে কি বলতেছিলাম যে তোমার বলটা আমি সেভ করবো বা এরকম কিছু আমি বলতেছিলাম। পরে ও মানে একটু নার্ভাস ফিল করতেছিল, আমার কাছে মনে হইতেছিল। পরে আমি ওরা একটা বডি ফেন্ডিং দেওয়ার পরে ও মানে সোজাই মেরে দিচ্ছে বলটা। সেমিফাইনালে ভারতের বাধা টপকেছে বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আর এর আগে ফাইনাল খেললেও এই টুর্নামেন্টে কখনো শিরোপার মুখ দেখেনি লাল সবুজ। তবে এবার সব দিক থেকে এগিয়ে মারুফুল হকের দল, তাই অন্তত এবার আক্ষেপ ঘোচাতে চান আসিফ। যদিও ফাইনালে মিস করবেন সতীর্থ মেহেদী হাসান শ্রাবণকে। শ্রাবণের সাথে অল টাইম কথা হইতেছে, সে যেহেতু আমার রুমমেট প্লাস ফ্রেন্ড, তাও আমি মাঠ থেকে সেই সাথে সাথে ওকে আগে ফোন দিছি, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সবার দেশবাসী এবং আমার টিমমেট সবার কাছেই আমার চাওয়া যে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে। সেমিফাইনালের আগে বাংলাদেশের দুশ্চিন্তা, ইনজুরিতে ছিটকে গেছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। টুর্নামেন্টে লাল সবুজদের একমাত্র হার এসেছিল এই নেপালের বিপক্ষে। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারানোর পর আত্মবিশ্বাস বেড়েছে দলের। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে প্রস্তুত গোলরক্ষক আসিফ। তামিম হোসেন, সময় সংবাদ। ফুটবলের আরও খবর। ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। বসুন্ধরা কিংসের ফুটবলারদের বাদ দিয়েই অনুশীলন সেরেছে হাভিয়ার ক্যাব্রেরার দল। প্রথম দিনের অনুশীলনে ফিটনেস নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। বিরতি কাটিয়ে দ্রুত ছন্দে ফেরার প্রত্যাশা ফুটবলারদের। লম্বা বিরতির পর ব্যস্ততা শুরু জাতীয় ফুটবল দলে। সবশেষ লেবাননের বিপক্ষে ম্যাচের পর অনুশীলনে ফিরেছে হাভিয়ার ক্যাব্রেরার দল। এবার গন্তব্য ভুটান। সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচ সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। 14 জন ফুটবলার নিয়েই অনুশীলনে মনোযোগী ছিলেন কোচিং স্টাফরা, ছিলেন না বসুন্ধরা কিংসের ফুটবলাররা। প্রথম দিনের অনুশীলনে ফিটনেস উন্নয়নে নজর ছিল কোচিং স্টাফদের। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে ভুটান, তার উপর হোম অ্যাডভান্টেজের সুবিধা পাবে স্বাগতিকরা। এছাড়া টার্ফের মাঠে খেলাসহ ভুটানের উচ্চতাও বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পয়েন্ট আদায়ের লক্ষ্য জামাল ভুঁইয়া দলের। আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট, তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া, তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় 2 মাস আগে, তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং। ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড মানে পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি। অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজরা। জুনিয়রদের এই জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সিনিয়রদেরও। এছাড়া র্যাঙ্কিংয়ের জন্য এই ম্যাচ দুটোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে পয়েন্ট আদায় করতে পারলে সুবিধা মিলবে এএফসি এশিয়ান কাপেও। বাংলাদেশের যে অনূর্ধ্ব 20 যে ফাইনালে উঠছে, এটা অনেক আমাদের জন্য গুড সাইন। তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছি এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি, তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরও একটু সোজা হবে। ওরা যে ওখানে খেলছে এটা আমাদের জন্য একটা প্লাস, কারণ ওরা অলরেডি এই নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই, সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে অল্টিটিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা কিংসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে জাতীয় দল। এতে 2 দল থেকে খেলোয়াড় নির্বাচনের সুবিধা নিতে পারবে টিম ম্যানেজমেন্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ক্লাবগুলোর আর্থিক দিক বিবেচনায় মৌসুম শুরুর আগেই এবার পার্টিসিপেশনস মানি বুঝিয়ে দিতে চায় বাফুফে। স্পন্সর চূড়ান্ত হলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে ক্লাবগুলোর দাবির সঙ্গে একমত পোষণ করে বসুন্ধরা কিংস সভাপতি বলেছেন দ্রুতই চাহিদাপত্র দেয়া হবে বাফুফেতে। যৌক্তিক কিছু দাবিতে একত্রা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব, এজন্য বৈঠকও হয়েছে 1 দফা। প্রথম বৈঠকে বসুন্ধরা কিংসের কোনো প্রতিনিধি ছিলেন না, তাই এদিন কিংস সভাপতির দ্বারস্থ বাকিরা। তার সঙ্গে বৈঠক করার উদ্দেশ্য দুটো, তিনি যেমন বসুন্ধরা কিংসের প্রধান, একই সঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান। বাকি ক্লাবগুলোর জন্য এ যেন এক ঢিলে 2 পাখি শিকারের সুযোগ।
দেশের বর্তমান প্রেক্ষাপটে মারাত্মক আর্থিক সংকটে ক্লাবগুলো, যদিও পলিসির কারণে এই সংকট কখনোই তাদের পিছু ছাড়ে না। আপৎকালীন সংকট সমাধানে প্রত্যেকের জোর দাবি লিগ শুরুর আগেই পার্টিসিপেশনস মানি, যার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কিংস সভাপতি। তবে সিদ্ধান্তটা তিনি দিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেই। পরবর্তী সিজন আমাদের শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা নীতিগত সিদ্ধান্তে আমরা এসেছি। আমরা যে স্পন্সরই আসুক না কেন, XYZ, তারা যে পরিমাণ টাকাই স্পন্সর করে থাকুক, তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাবগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় মারাত্মক ভেন্যু সংকটে ফুটবল। এবার আর ঢাকা থেকে খুব দূরে গিয়ে খেলতে চায় না কেউ। সেই দাবিতে সবাই একমত, যেমন একমত পোষণ করেছে গেল 2 মৌসুমের বকেয়া পার্টিসিপেশনস মানি পেতে। সব মিলে দ্রুতই একটি চাহিদাপত্র বাফুফেতে দেওয়ার কথা জানান কিংস সভাপতি। যৌক্তিক কিছু দাবি আছে এবং কিছু দাবি অন্যান্য সময় অযৌক্তিক মনে হলেও বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে, বর্তমান দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে সেগুলিকে কিছুটা বাস্তবসম্মত আমাকে ধরে নিতেই হবে অবস্থা পরিপ্রেক্ষিতে। তো আমরা ওই দাবি দাওয়াগুলো নিয়ে বা ওই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং কিছু বিষয় নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকলেও আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তসমূহ আমরা হয়তো প্রস্তাবনা আকারে কাল পরশুর মধ্যে বাফুফের কাছে পেশ করব। এবার লিগের আগে আর কোনো প্রি সিজন টুর্নামেন্ট নয়, সরাসরি মাঠে গড়াচ্ছে বিপিএল। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে খেলার প্রস্তুতি নিচ্ছে সবাই। সিজন শুরুর ব্যাপারে ক্লাবগুলোর মধ্যে একটা মতকে আমরা বুঝতে পেরেছি যে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা পরবর্তী সিজনটাকে শুরু করব। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এখনই জাতীয় দল থেকে অবসর নিতে চান না ক্রিস্টিয়ানো রোনালদো, খেলতে চান আসন্ন উয়েফা নেশনস কাপে। পর্তুগালের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন ফুটবলের এই সুপারস্টার। এদিকে আল নাসরে থেকেই ক্লাব ফুটবলকে বিদায় জানাতে চান 5 বারের ব্যালন ডি'র জয়ী এই ফুটবলার। বয়সটা 39, কদিন পরে পা দিবেন 40-এ। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে তা নেহাত একটা সংখ্যা। তার সমসাময়িক অনেকে অবসর নিলেও এখনো ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ বরপুত্র। তবে শুরুরও যে শেষ আছে, রোনালদোকেও থামতে হবে একদিন। কিন্তু অবসর নয়, আপাতত উয়েফা নেশনস কাপ নিয়ে ভাবছেন রন। আর সময় হলে কাউকে না জানিয়ে নীরবে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াবেন এই মহাতারকা। পর্তুগালের গণমাধ্যম চ্যানেল নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন রোনালদো। এই মুহূর্তে আমি জাতীয় দলের আসন্ন ম্যাচগুলো নিয়ে ভাবছি। সামনে আমাদের নেশনস লিগ আছে, আর সেখানে আমি খেলতে চাই। আর আমি যখন জাতীয় দল ছাড়বো, কাউকে আগে থেকে কিছু জানাবো না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। 2016 ইউরোর ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। এরপর তাকে দেখা যায় ডাগআউট থেকে ফুটবলারদেরকে দিক নির্দেশনা দিতে। সেই থেকে তার অনেক ভক্ত ভেবে নিয়েছেন বুট জোড়া তুলে রাখার পর কোচিং দিয়ে ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন CR7। তবে তাদের জন্য হতাশার খবর দিয়েছেন রোনালদো। ফুটবল থেকে অবসর নিলেও কোচিংয়ে না আসার কথা জানান তিনি। এই মুহূর্তে আমি মূল দল কিংবা কোনো ক্লাবের কোচ হওয়ার কথা ভাবছি না, এটা আমার মনেও আসে না। ভবিষ্যতে আমি কোচ হতে চাই না, আমি নিজেকে ফুটবলের বাইরে রাখতে চাই। তবে ভবিষ্যতে কি লেখা আছে তা একমাত্র ঈশ্বরই জানেন। নিজের ক্লাব ক্যারিয়ার নিয়েও কথা বলেন রোনালদো। সৌদি ক্লাব আল নাসর থেকেই ক্লাব ফুটবলকে বিদায় জানানোর কথা জানান তিনি। 2023 সালে ইউরোপের পাট চুকিয়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। যদিও ক্লাবটিকে এখনো উল্লেখযোগ্য কোনো সফলতা এনে দিতে পারেননি 5 বারের ব্যালন ডি'র জয়ী এই ফুটবলার। আমি এই ক্লাব নিয়ে অনেক সন্তুষ্ট। সৌদি আরবে খেলতে পেরে আমি আনন্দিত। আমি এই ক্লাবে খেলা চালিয়ে যেতে চাই এবং এখান থেকেই অবসর নিতে চাই। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল দেওয়ার জন্য রোনালদোকে সম্মান জানাবে উয়েফা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে টেনিস। ফিলিপ সাত্রিয়েতে সম্ভবত শেষ ম্যাচ খেললেও রোলাঁ গারোয় চিরভাস্বর হয়ে থাকবেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তার 14টি গ্র্যান্ড স্ল্যামের বীরত্ব গাথা ফ্রেঞ্চ টেনিস অ্যাসোসিয়েশন অমলিন করে রেখেছে রাফার স্টিলের স্ট্যাচু তৈরি করে, ম্যাচ দেখতে গিয়ে যার সাক্ষী হচ্ছেন ভক্তরা। ফ্রান্সের প্যারিসের রোলাঁ গারো ঘুরে এসে আরও জানিয়েছেন SM ইকবাল। মহারাজাও রাজত্ব হারায়, শূন্য সিংহাসন স্মৃতি হাতড়ায়, ধুলোয় আস্তর জমে ইতিহাসের পাতায়। তবে সবার রাজত্বকাল মলিন হয় না, স্মৃতিপটে তা রয়ে যায় অমলিন হয়ে অনন্তকাল। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল সেই দলে। যতদিন রবে রোলাঁ গারো আর ফিলিপ সাত্রিয়ে, পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে ক্লে কোর্টের মহারাজাকে।
গ্র্যান্ড স্ল্যাম দুনিয়ায় ফ্রেঞ্চ ওপেনের যে পরিচিতি তা রাফায়েল নাদাল কল্যাণেই, সেই কৃতজ্ঞতা ভুলে কি করে ফরাসিরা। আর তাই রোলাঁ গারোর প্রবেশ মুখেই চোখ হালকা বায়ে ফেরালে চোখে পড়বে ক্লে কোর্টের রাজার ইস্পাত মূর্তি, যার অবয়বে শোভা পাচ্ছে প্রতিপক্ষের জন্য রাফার বিষাক্ত ফোরহ্যান্ড। রোলাঁ গারোর আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু কিংবদন্তির প্রতিকৃতি, তবে চোখ আটকাবে স্প্যানিশ তারকার স্টিল স্ট্যাচুতেই। 17 বছরে তার 14টি গ্র্যান্ড স্লাম জয়ের প্রতিটি মুহূর্ত যেখানে এখনও সজীব। মাত্র 19 বছরেই মারিয়ানো পুয়ের্তা দিয়ে শুরু, রজার ফেদেরার, ডমিনিক থিয়েম, স্ট্যান ওয়ারিঙ্কা কিংবা নোভাক জোকোভিচদের বিপক্ষে পাওয়া জয়গুলো যেন কিং রাফার এক একটি রূপকথা। ফিলিপ সাত্রিয়েতে ক্যাসপার রুডের বিপক্ষে তার সবশেষ গ্র্যান্ড স্ল্যামটা বড্ড একপেশে। মাটির কোর্টে 36 বছরের বৃদ্ধ রাফার সামনে দাঁড়াতেই পারেননি নরওয়েজিয়ান তারকা, তবে তাকে থামিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিক। এই কোর্টে 3টি গ্র্যান্ড স্ল্যাম হারা নোভাক জোকোভিচ শোধ নিয়েছেন। বিষয়টা যেন মহারাজার রাজত্ব হারানোর মতোই। একজন স্প্যানিশ হিসেবে এটা আমার কাছে গর্বের। যারা ওর খেলা দেখেনি, এখানে এলে সবাই জানতে পারবে ক্লে কোর্টে কতটা বিধ্বংসী ছিলেন রাফা। তবে খারাপ লাগছে এই ভেবে যে হয়তো রোলাঁ গারোয় আর খেলা হবে না নাদালের। রোলাঁ গারোর লাল কোর্টে আর কখনো নাদালের পদচিহ্ন পড়বে কিনা কে জানে। আগুনে সার্ভিস কিংবা বিষাক্ত ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে চূর্ণ করে আগ্রাসী উদযাপনের সাক্ষী হয়তো আর কেউই হবে না। ম্যাচ শেষে তার সাইন করা বল গ্যালারি থেকে লুফে নিতে ভক্তরাও হুমড়ি খেয়ে পড়বে না। প্যারিস অলিম্পিক নিজের অজান্তেই বোধহয় দাড়ি টেনেছে মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে। ফিলিপ সাত্রিয়েতে সম্ভবত প্রতিযোগিতামূলক শেষ ম্যাচটা খেলে ফেলেছেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তিনি কতটা বিধ্বংসী ছিলেন তা হয়তো পরবর্তী প্রজন্মের মাঠে বসে সরাসরি দেখার আর সৌভাগ্য হবে না। তবে রোলাঁ গারোতে তারা এলে ঠিকই খুঁজে পাবেন মহারাজার বীরত্বগাথা সেই ম্যাচগুলোর নিদর্শন। রোলাঁ গারো থেকে SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। আবারও ক্রিকেট। আগামী আইপিএলে রোহিত শর্মাকে দেখা যেতে পারে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিতে। শিখর ধাওয়ানের অবসরের পর যেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। পাঞ্জাব কিংসের ক্রিকেট অপারেশনস পরিচালক সঞ্জয় বাঙ্গার তেমনই ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে রোহিতের নাম মেগা অকশনে উঠলে তাকে দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাবে এখনও আইপিএল শিরোপা জয়ের স্বাদ না পাওয়া পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়েবসাইটে রোহিত শর্মার প্রোফাইলের প্রথম লাইনে লেখা আওয়ার লিজেন্ড, আওয়ার হিটম্যান, আওয়ার রেকর্ড ব্রেকার। আইপিএলে রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়ান্স যেন একে অপরের সমর্থক। ফ্র্যাঞ্চাইজির যত অর্জন তার প্রায় প্রতিটাতেই নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা, কিন্তু নিজের ঘরের ছেলের সঙ্গে এখন শীতল সম্পর্ক মুম্বাই মালিক পক্ষের। দিন যত গড়াচ্ছে হিটম্যান রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার গুঞ্জনটাও জোরালো হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের দূরত্ব বাড়ে গেল মৌসুমে। হঠাৎ করেই কেড়ে নেওয়া হয় তার নেতৃত্ব। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ভালো কিছু করতে পারেননি। এই দুজনের বিরোধ হয়েছিল খবরের শিরোনাম। কমাস বাদেই আইপিএলের মেগা অকশন। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এখন ব্যস্ত কোন ক্রিকেটারকে ধরে রাখবে আর কাকে ছেড়ে দিবে সেই তালিকা করতে। নিলামের অন্যতম আকর্ষণ হতে চলছেন রোহিত শর্মা। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী মেগা অকশনে এবার নিশ্চিতভাবেই উঠছে রোহিত শর্মার নাম। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি আগ্রহী রোহিতকে দলে নিতে। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। আইপিএলের সবশেষ 3 মৌসুমে যিনি খেলেছেন পাঞ্জাব কিংসে। এই বাঁহাতি ওপেনারের বিদায়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা নিশ্চিতভাবেই পূরণ করতে পারবেন রোহিত শর্মা। পাঞ্জাব কিংসের ক্রিকেট অপারেশনস পরিচালক সঞ্জয় বাঙ্গার ইতিবাচক রোহিতের বিষয়ে। আইপিএলে তারা একসঙ্গে খেলেছেন ডেকান চার্জার্সের হয়ে। অকশনে রোহিতের নাম উঠলে তাকে দলে নিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে পাঞ্জাব। রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে আমরা অবশ্যই তাকে নিতে চাইব। আমার ধারণা নিলামে ওর ভালোই দাম উঠবে। রোহিতকে দলে নিতে মোটা অঙ্কের অর্থ প্রয়োজন। আমাদের হাতে কত টাকা থাকবে সেটাও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রায় নতুন দল তৈরি করতে হবে। পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে। রোহিত এখনও মুম্বাইয়ের ক্রিকেটার, ওদের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। বিসিসিআই কতজন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেবে সেটাও গুরুত্বপূর্ণ।
নিলামে রোহিতের নাম উঠলে নিশ্চিতভাবেই পারিশ্রমিকের রেকর্ড ভাঙবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এখন পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। গেল আসরে 24 কোটি 75 লাখ রুপি দিয়ে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হত্যা মামলায় ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন সাকিব আল হাসান। আইনি সহায়তা দেওয়ার আশ্বাস বিসিবির, চালিয়ে যেতে পারবেন খেলাও। এবং বুধবার সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের সামনে নেপাল। হিমালয় জয়ের লক্ষ্য যুবাদের, একাদশে পরিবর্তনের আভাস। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।